আজ আমরা ডক্টর স্যামুয়েল হানেমানকে নিয়ে ১৭৫৫ থেকে ১৮৪৩ তার জীবনকাল তাকে নিয়ে একটু গভীরে জানার চেষ্টা করব। তিনি তো মূলত পরিচিত যাকে বলে হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা হিসেবে। একদম। আমাদের হাতে থাকা কিছু সূত্র, কিছু তথ্য, সেগুলো ঘেঁটে আমরা তার জীবনের, তার কাজের ভেতরের কিছু জরুরি দিক ভেতরের গল্পগুলো তুলে আনার চেষ্টা করব। হ্যাঁ, শুধু কাজটা নয়, মানুষটাকেও বোঝা জরুরি। ঠিক। এর উদ্দেশ্যটা হচ্ছে হানেমান মানুষটা ঠিক কেমন ছিলেন, তার ব্যক্তিগত জীবনের যে টানাপোড়েন সেগুলো কিভাবে তার কাজে ছাপ ফেলল সেটা একটু বোঝা। যারা হোমিওপ্যাথি নিয়ে আগ্রহী, ধরুন চর্চা করছেন বা শিখছেন, এমনকি যারা এর সমালোচকও, আমার মনে হয় সবার জন্যই এই প্রেক্ষাপটটা জানা দরকারি হতে পারে। অবশ্যই, কারণ কোনো আইডিয়া বা কোনো আন্দোলনের পেছনের মানুষটাকে যদি ব্যক্তিগতভাবে একটু চেনা যায়, তাহলে প্রায়শই সেই আন্দোলন বা কাজটাকে অন্য আলোয় দেখা যায়, তাই না? একদম। এই সূত্রগুলো বলছে যে তার জীবনটা ছিল অধ্যবসায় আর নানান প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের একটা দারুণ গল্প। হ্যাঁ, এই সূত্রগুলোতে হানেমানের পারিবারিক জীবনের কিছু ইন্টারেস্টিং ডিটেলস আছে, বিশেষ করে তার বাবার কথা আর তার দুটো বিয়ের কথা। এগুলো তার চরিত্র আর তার কাজের উপর বেশ ভালো আলো ফেলে কিন্তু। আচ্ছা, হানেমানের পুরো নাম তো ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হানেমান। তো তার জীবনের যে ছবিটা উঠে আসছে তা হলো একটানা পড়াশোনা, নতুন ভাবনার খোঁজ আর কঠিন দারিদ্র্যের মধ্যেও নিজের আদর্শটা ধরে রাখার একটা অবিশ্বাস্য জেদ। কিন্তু এর শুরুটা কোথায়? আপনি যেমন বললেন, তার বাবার কি কোনো বিশেষ ভূমিকা ছিল? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে এসেছে তার বাবার প্রসঙ্গে। ক্রিশ্চিয়ান গটফ্রাইড হানেমান, তিনি চীনামাটির পাত্রের উপর ছবি আঁকতেন, পোর্সেলিন পেইন্টার ছিলেন। আচ্ছা। তিনি শুধু শিল্পীই ছিলেন না, ছেলেকে হাতে কলমে পরীক্ষা করে এক্সপেরিমেন্ট করে জ্ঞান অর্জনের গুরুত্বটা শিখিয়েছিলেন। ও, ইন্টারেস্টিং। একটা ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। বলতে পারেন এটাই ছিল তার সাফল্যের অন্যতম চাবিকাঠি। তার গোড়া থেকেই একটা অনুসন্ধিৎসু মন তৈরি হচ্ছিল। আচ্ছা, তার ব্যক্তিগত জীবন বিয়ে বা সংসার জীবন সেটা কেমন ছিল? আমাদের হাতে থাকা তথ্যে তো বলছে তিনি দুবার বিয়ে করেছিলেন। হ্যাঁ, ঠিক। প্রথম বিয়েটা হয়েছিল ১৭৮২ সালে জোহানা হেনরিয়েটি লিওপোল্ডিনি কুসলারের সাথে। বেশ লম্বা নাম। হ্যাঁ, হানেমানের জীবনে সেটা ছিল এক চরম সংগ্রামের সময়। একদিকে পয়সাকড়ির অভাব, অন্যদিকে প্রায় যাযাবরের মতো জীবনযাপন। ওহ। এই কঠিন পরিস্থিতিতে জোহানা কিন্তু দারুণ সঙ্গ দিয়েছিলেন, যোগ্য সহধর্মিণী যাকে বলে। তাদের ১১টি সন্তান হয়েছিল। ১১টি? হ্যাঁ, ২জন ছেলে আর ৯জন মেয়ে। দীর্ঘ প্রায় ৪৮ বছরের দাম্পত্য জীবন ছিল তাদের। ৪৮ বছর, প্রায় ৫ দশক। হ্যাঁ, তারপর জোহানার মৃত্যুর পর তার জীবনে কি পরিবর্তন এলো? জোহানার মৃত্যু হয় ১৮৩০ সালে। এর প্রায় ৫ বছর পর ১৮৩৫ সালে, যখন হানেমানের বয়স প্রায় ৮০। ৮০ বছর বয়সে? হ্যাঁ, এটাই তো বেশ অবাক করার মতো। তিনি আবার বিয়ে করেন। তাই নাকি? হ্যাঁ, তার দ্বিতীয় স্ত্রী ছিলেন মাদাম মেরি মেলানি ডি হার্ভেলি, একজন ফরাসি মহিলা, বয়স তখন ৩২। ও আচ্ছা, বেশ বড় বয়সের তফাৎ। হ্যাঁ, শুধু তাই নয়, তিনি ছিলেন সুন্দরী, বেশ ধনী পরিবারের, ভালো ছবি আঁকতেন এবং কবি হিসেবেও তার পরিচিতি ছিল। বাহ। হানেমানের জীবনের শেষ দিকে, যখন তিনি প্যারিসের সাফল্যের প্রায় শিখরে, তখন মেলানি তার জীবনে আসেন এবং তার হোমিওপ্যাথি চর্চা ও গবেষণায় খুব সক্রিয়ভাবে সাহায্যও করেন। কিন্তু একটা কিন্তু আছে মনে হচ্ছে। হ্যাঁ, মেলানিতে নিয়ে একটা বিতর্কও তো শোনা যায়, বিশেষ করে হানেমানের মৃত্যুর পর তার কিছু পাণ্ডুলিপি প্রকাশ করা নিয়ে। ব্যাপারটা ঠিক কি ছিল? হ্যাঁ, ঠিক ধরেছেন। বিতর্কটা মূলত তার লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বই অর্গানন অফ মেডিসিন, সেটার ৬ষ্ঠ সংস্করণকে কেন্দ্র করে। হ্যাঁ, অর্গানন। এই সংস্করণটাতে হানেমান তার পরিণত বয়সের যে চিন্তাভাবনা আর হোমিওপ্যাথির মূল সূত্রগুলো, সেগুলোকে আরও পরিমার্জিত রূপে লিখেছিলেন। তো সূত্র থেকে জানা যায়, হানেমানের মৃত্যুর পর মেলানি এই পাণ্ডুলিপি প্রকাশের জন্য পাবলিশারদের কাছে বেশ মোটা অঙ্কের অর্থ দাবি করেন। ওহ। তবে দেখুন, শুধু মেলানির দাবি এর প্রকাশনার বিলম্বের একমাত্র কারণ ছিল না। আরও অনেকগুলো কারণ ছিল। যেমন ধরুন, ফ্রান্স প্রুশিয়ার যুদ্ধ, জার্মানির ভেতরের কিছু সমস্যা, কিছু মুখালেফের বাধা,
এমনকি হানেমানের নিজেরও কিছু নির্দেশ ছিল। এই সব মিলিয়ে পাণ্ডুলিপিটা প্রকাশ হতে হতে ১৯২১ সাল গড়িয়ে যায়। বলেন কি, উনি ১৮৪৩-এ মারা গেলেন আর প্রকাশ হল ১৯২১-এ, মানে প্রায় ৮০ বছরের দেরি। হ্যাঁ, প্রায় ৮০ বছর। এর প্রভাব তো নিশ্চয়ই সুদূরপ্রসারী হয়েছিল, তাই না? মানে বেশ কিছুটা বিভ্রান্তি তৈরি হয় এবং এর যে স্বাভাবিক বিবর্তন তার পথেও একটা বাধা সৃষ্টি হয়েছিল বলে অনেকে মনে করেন। বোঝা যাচ্ছে। পুরো দায়টা হয়তো মেলানির নয়, কিন্তু পরিস্থিতিটা বেশ জটিল হয়ে গিয়েছিল সে সময়। আচ্ছা, আরও একটা তথ্য এখানে রয়েছে যে হানেম্যানের অনুরোধে মেলানি নাকি সোফি বোরা নামে একটি মেয়েকে দত্তকও নিয়েছিলেন। হ্যাঁ, ঠিক। পরে এই সোফির বিয়ে হয়েছিল আর একজন বিখ্যাত হোমিওপ্যাথ ডাক্তার ব্যারন ফন বনিংহাউসেনের ছেলের সাথে। ও, মেলানির মৃত্যুর পর সোফি চেষ্টা করেছিলেন হানেমানের বাকি যে অপ্রকাশিত লেখাগুলো ছিল সেগুলো প্রকাশ করার, কিন্তু নানা কারণে তিনি সফল হতে পারেননি। এই ঘটনাগুলো আসলে দেখায় যে কিভাবে ব্যক্তিগত সম্পর্ক, পারিপার্শ্বিক পরিস্থিতি একজন মানুষের কাজ এবং তার যে লিগ্যাসি মানে উত্তরাধিকার সেটাকে প্রভাবিত করতে পারে। হানেমান নিজেও কিন্তু তার ২ স্ত্রীর অবদানের কথা বিভিন্ন সময়ে স্বীকার করেছেন। তাহলে সব মিলিয়ে যা দেখা যাচ্ছে, ডাক্তার হানেম্যানের জীবন শুধু একটা চিকিৎসা পদ্ধতির আবিষ্কারকের জীবন নয়, বরং তা ছিল ব্যক্তিগত উত্থান-পতন, গভীর নানা সম্পর্ক আর ঐতিহাসিক ঘটনার ঘাত-প্রতিঘাতের একটা জীবন্ত চিত্র। তার কাজের পেছনের এই মানুষটাকে জানাটা, আমার মনে হয়, তার অবদানকে বোঝার জন্য সত্যিই একটা নতুন দিক খুলে দেয়। একদম। আর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? কি প্রশ্ন? যে যদি হানেমানের অর্গ্যানানের সেই বহু প্রতীক্ষিত ষষ্ঠ সংস্করণ আর অন্যান্য লেখাগুলো তার মৃত্যুর পরপরই প্রকাশিত হতো, তাহলে আজকের দিনে আমরা যে হোমিওপ্যাথি দেখি তার রূপ বা তার পথচলা কি কিছুটা অন্যরকম হতে পারত? এটা সত্যি একটা ভাবনার বিষয়। এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যই তোলা রইল, আরও গভীরে ভাবার জন্য।